আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস যখন ইংল্যান্ড গেল এবং আমেরিকা গেল তার সাঙ্গপাঙ্গরা, প্রতিটা ক্ষেত্রেই সেই সময় তখন তারা ক্ষমতায়, এই এনসিপি ক্ষমতায়, এই সাদিক কায়েমরা জামাতে ইসলামী ক্ষমতায়, এনসিপি ক্ষমতায়, মানে এনসিপি এবং জামাতে ইসলামীর ক্ষমতার আমলেই তারা যখন ইউরোপ আমেরিকা ট্যুরে গেছে তখনও আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ নেতা কর্মীরা যার পর নাই খেল দেখিয়েছে, ডিম মেরেছে, হাউকাউ করেছে। ওই আলোচিত বিতর্কিত ইউনূসের তথ্য উপদেষ্টা বা যদি বলি তার তথ্য সচিব সেই শফিকুল আলম, সেও বাস খেয়েছে বেশ, কখনো কখনো পালিয়ে গেছে, আত্মরক্ষা করেছে, কখনো কখনো পিছন দরজা দিয়ে বের হতো, ঢুকতো হোটেলে। সেসব জিনিস আপনাদের সবারই মনে আছে। এর মধ্যে সিলেটের এক সমন্বয়ক ডলা খেয়েছে পর্তুগালে, তারপর আপনার বেশ কয়েকজন তারা নাজেহালের শিকার হয়েছে। মাহফুজ আলম তৎকালীন তথ্য উপদেষ্টা একদম ক্ষমতায় থাকার সময়ও নিউ ইয়র্কে বেশ ভালোই ঘষা খেয়েছে। এই ওদেরও নাম যদি দেওয়া হয় ছাত্র তৌহিদি জনতা বা ছাত্র জনতা, আদতে সেটা হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ ঘরানার মানুষজনের হাতে। এবার সাদিক কায়েম এবং হাসনাত আব্দুল্লাহ গেছে লন্ডনে। লন্ডনে যাওয়ার পরে যে ঘটনা ঘটেছে, ঘটনাটা আমাদের সামনে আছে, একটু আপনাদেরকে জানিয়ে নেই। অক্সফোর্ডে বিক্ষোভের মুখে হাসনাত সাদিক আছে, সে বিক্ষোভের ছবি আছে, ভিডিও আছে। যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে একটি প্যানেল আলোচনায় অংশ নিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর বিপি সাদিক কায়েম। গতকাল রবিবার 14 জুন সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আয়োজিত দ্য স্টুডেন্ট লিড সারপ্রাইজিং অ্যান্ড দ্য ফিউচার অফ পোস্ট রেগুলেশনারি বাংলাদেশ শীর্ষক একটি প্যানেল আলোচনায় অংশ নেন তারা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মীরা বাইরে অবস্থান নেন। নেতাকর্মীদের হাতে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি সম্বলিত প্লেকার্ড ও ব্যানার দেখা যায়। তারা হাসনাত আব্দুল্লাহ সাদিক কায়েমকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ্য করে পালাইছে রে পালাইছে, হাসনাত পালাইছে, রাজাকার রাজাকার বলে স্লোগান দেন। এ সময় যুক্তরাজ্য পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করে। যুক্তরাজ্যের পুলিশ খুব তৎপর, আমাদের দেশের মতো না। এবং হাসনাত আব্দুল্লাহ আলটিমেটলি পেছনের দরজা দিয়ে কোন রকম তার আত্মরক্ষা করে বের হয়ে যায়। এবং এই লোকগুলা ধরেন এখনো তো কিছুটা তাদের অনুকূলে আছে পরিবেশ। ধরেন বিএনপি কখনোই চাবে না যে এরা বাংলাদেশের রাস্তাঘাটে হেনস্থা হোক, এবং তাদের বগুড়ার এক সমন্বয়ক জুতার বাড়ি খেয়েছে, তারপর জাহাঙ্গীরনগরের এক সমন্বয়ক হেনস্থা হয়েছে ছাত্রলীগের হাতে। এইটা বিএনপি সরকার হয়তো পুরোটা চাবে না, কিন্তু যদি কিছুদিন বাদে বিএনপি সরকারের আশীর্বাদ এদের উপর একটু কমে আসে, তাহলে এই হাসনাত সাদিক কায়েম এদের অবস্থা কি হবে। এবং আমি জানি না যে এরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে কিনা, কারণ ইতিমধ্যে দেখছেন যে হবিগঞ্জের বিতর্কিত সমন্বয়ক সেই মাহাদি হাসান, সে ইউরোপে যাওয়ার জন্য একদম জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তো এই যে লোকগুলা, এরা কি ইতিমধ্যে বিভিন্ন দেশের ভিসা নিয়ে ফেলেছে, এবং ভিসা নিয়ে ফেলেছে বলেই তারা এখন চেষ্টা করছে যে যেভাবেই হোক একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি করে যতদিন আছে, যতদিন খাওয়া যায় আর কি, যতদিন চলা যায় ততদিন কোন রকম চলে, তারপরে আপনার ঠিক আছে এই সময় পর্যন্ত যতদিন নিরাপদ আছে ততদিন পর্যন্ত রাজনীতির মাঠে বিচরণ করে বেড়ালো। তারপরে যখন দেখবে যে না আওয়ামী লীগ ফিরে এসছে, ছাত্রলীগ পুরোপুরি ফিরে এসছে, তখন তারা আবার উল্টা পথে হাঁটা শুরু করবে বা গর্তে গিয়ে ঢুকবে। এর কি কিছু লক্ষণ আমাদের চোখের সামনে দিনকে দিন পরিষ্কার হয়ে যাচ্ছে কিনা। দিল্লি চরম সংঘাত, তারেক রহমান সরকারের ওপর কেন চটল ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোড়ন তৈরি করেছে ঢাকা এবং দিল্লির মধ্যকার সাম্প্রতিক কিছু ঘটনা। কলকাতা ও দিল্লির কূটনৈতিক অঙ্গনে এখন একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ভারত কি বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের ওপর চরম অসন্তুষ্ট? ফেসবুকে কলকাতার সিনিয়র সাংবাদিক প্রতিম রঞ্জন বসুর একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। তিনি লিখেছেন, কয়েকদিন আগে তিনি একজন বাংলাদেশি পডকাস্টারকে বলেছিলেন যে বাংলাদেশের ওপর ভারতের চাপ বাড়ানো উচিত, আর কাকতালীয়ভাবে বা পরিকল্পিতভাবেই হোক
ঠিক আজকেই দিল্লি বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে। শুধু তাই নয়, এই সময় ভারত কারিগরি সমস্যার অজুহাত দেখিয়ে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের লাইন আটকে দিয়েছে। একই সাথে সীমান্ত অঞ্চলে পুশব্যাকের এক তীব্র চাপ তৈরি হয়েছে। সাংবাদিক প্রতিম রঞ্জন বসুর মতে, বিএনপি পন্থী সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম ভারত তার রণকৌশল বদল করে চাপ প্রয়োগের নীতিতে হাঁটছে। তিনি দাবি করছেন, বাংলাদেশের প্রশাসনে ইসলামপন্থীদের নিয়ন্ত্রণ বাড়ছে এবং ঢাকা ভারতের শত্রুদের জায়গা দিচ্ছে, যার কারণে ভারতের এই পদক্ষেপগুলো অনেক আগেই নেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ কর্তৃক বাধা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। আজ সোমবার দুপুরে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ার বড়েকে তলব করা হয়েছে। আপনারা জানেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসেছেন নয়া হাই কমিশনার, কিন্তু তিনি এখনো দায়িত্ব বুঝে নেননি এবং তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন, তারপর থেকেই তার আনুষ্ঠানিক কর্ম শুরু হবে। তো সেই জায়গায় এখন ভারপ্রাপ্ত যিনি আছেন তাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে অসন্তোষ প্রকাশ করেছে। উচ্চ পর্যায়ের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে ডক্টর জাহিদুর রহমানের সাথে দিল্লি বিমানবন্দরে যা ঘটেছে তাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছে ঢাকা এবং এ নিয়ে ভারতের কাছে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এই যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, একদিকে নেপালের বিদ্যুৎ আটকে দেওয়া, সীমান্তে পুশব্যাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে না দেওয়া, অন্যদিকে ঢাকার পক্ষ থেকে ভারতীয় হাই কমিশনারকে তলব। এসব কি কেবলই বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল? এই মুহূর্তের ভিডিওতে আমরা 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, যা ভারত এবং বাংলাদেশ উভয় দেশের দর্শকদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের প্রথম প্রশ্ন, ভারত কি তারেক রহমান সরকারের ওপর চরম অসন্তুষ্ট আর এই কারণে কি একের পর এক চাপ বাড়াচ্ছে? বিশ্লেষকদের মতে দিল্লির এই আচরণের পেছনে একটি মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ তৈরির চেষ্টা স্পষ্ট। যখনই বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হয়, দিল্লির সাউথ ব্লক নতুন সমীকরণ মেলাতে কিছুটা সময় নেয়। প্রতিম রঞ্জন বসুর মতো দিল্লির নীতি নির্ধারকদের ঘনিষ্ঠ সাংবাদিকদের বক্তব্য ইঙ্গিত করে যে দিল্লি বর্তমান সরকারের কিছু নীতি ও অভ্যন্তরীণ শক্তির উত্থানকে সহজভাবে নিতে পারছে না। এর সাথে জড়িয়ে আছে আমাদের দ্বিতীয় প্রশ্ন, ভারত কি বুঝে গেছে যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে অন্যরা তাদের বন্ধু নয়? ঐতিহাসিকভাবে ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দীর্ঘদিনের এবং পরীক্ষিত, কিন্তু ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু বা মিত্র থাকে না। দিল্লি সব সময় চায় ঢাকায় এমন একটি সরকার থাকুক যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ভারতের কোনো শত্রু ভাবাপন্ন রাষ্ট্র বা গোষ্ঠীকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না। বর্তমান প্রশাসনের বিরুদ্ধে যখনই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির অভিযোগ ওঠে, যেমনটি প্রতিম রঞ্জন বসু তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে দাবি করেছেন যে ঢাকা ভারতের শত্রুদের স্পেস দিচ্ছে, তখনই দিল্লি তার চেনা কৌশলে ফিরে যায়। অর্থাৎ ভারত হয়তো এখনো বিএনপিকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না, আর সেই অবিশ্বাস থেকেই এই অ্যাকশন রিঅ্যাকশন বা চাপের রাজনীতি শুরু হয়েছে। এবার আসা যাক সবচেয়ে বড় এবং সংবেদনশীল তৃতীয় প্রশ্নে, যদি বিএনপি ভারতের বন্ধু প্রমাণিত না হয়, তবে কি বিএনপি সরকারের চূড়ান্ত পরিণতি পতন? অনেকেই ভাবছেন দিল্লির এই নানামুখী চাপ কি ঢাকার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ? বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, জনগণের সমর্থন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় নির্ধারণ করবে এই সরকারের ভবিষ্যৎ। এটি একাডেমিক কথা, কাঠামোগত কথা, কিন্তু বিশ্ব শক্তির উপর বাংলাদেশের সরকারে কে থাকবে না থাকবে সেটি কিন্তু অনেকটা নির্ভর করে, আর আমার সবচেয়ে নিকট প্রতিবেশী ভারতের উপরে নির্ভর করে। আপনারা তথ্য তালাশ করে দেখুন, বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে ভারতের অঙ্গলে নির্দেশে। কাজেই এবারও যে এই যে তত্ত্বের কথা, একাডেমিক আলাপের বাইরে যে ঘটনা আছে, তাতে কোনো খুব একটা সন্দেহ দেখছি না।
একাডেমিক ভাবে যদিও বলা হচ্ছে যে বাইরের দেশের কোনো প্রভাব নেই, প্রভাব থাকে না, এগুলো প্রকাশ্যে বলা হয়, কিন্তু নেপথ্যে তো অনেক কাহিনী ঘটে। তবে হ্যাঁ, ভারত যদি অর্থনৈতিক ও জ্বালানি খাতে যেমন নেপালের বিদ্যুৎ আটকে দিয়েছে এবং সীমান্তের চাপ অব্যাহত রাখে, তবে তারেক রহমান সরকারের জন্য বড় ধরনের শাসনতান্ত্রিক চ্যালেঞ্জ তৈরি হবে। কিন্তু একে সরাসরি পতন বলে দেওয়াটা হবে অতি সরলীকরণ। ঠিক আছে, আমরা সরলীকরণ হিসেবে দেখছি, কিন্তু নেপথ্যে নানা শক্তি মিলেই কিন্তু একটি সরকারের পতনে ভূমিকা পালন করে। আমাদের সর্বশেষ এবং চতুর্থ প্রশ্ন, দিল্লির এই চাপ আর ঢাকার এই টানাপোড়েনের কারণেই কি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দারুণ আত্মবিশ্বাসী হয়ে উঠছেন? রাজনীতিতে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ একটা বড় ফ্যাক্টর। যখনই বর্তমান সরকারের সাথে দিল্লির দূরত্ব তৈরি হয়, তখনই মাঠের রাজনীতিতে বিরোধী শিবিরে থাকা আওয়ামী লীগ চাঙ্গা বোধ করবে। এটাই স্বাভাবিক। শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে একটি ধারণা। তিনি হয়তো মনে করছেন দিল্লি শেষ পর্যন্ত বুঝতে পারবে যে এই অঞ্চলে তাদের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষায় আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দিল্লি যখনই বর্তমান সরকারের উপর চাপ বাড়ায়, তা প্রকারান্তরে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানকেই নৈতিকভাবে সমর্থন যোগায়। ফলে ঢাকার বর্তমান সরকারের উপর দিল্লির এই অসন্তোষ স্বাভাবিকভাবেই শেখ হাসিনা এবং তার দলের আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, প্রতিম রঞ্জন বসুর স্ট্যাটাস থেকে শুরু করে ডক্টর জাহিদুর রহমানের দিল্লি বিমানবন্দরে আটকে যাওয়া এবং ভারতীয় হাই কমিশনারকে তলব, প্রতিটি ঘটনায় প্রমাণ করে যে ঢাকা দিল্লি সম্পর্ক এই মুহূর্তে একটি অত্যন্ত সংবেদনশীল মোড় পার করছে। ভারত যদি তার চাপের নীতি অব্যাহত রাখে, তবে তা দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে দীর্ঘমেয়াদী ফাটল ধরাতে পারে। অন্যদিকে বাংলাদেশ যদি দিল্লির নিরাপত্তা শঙ্কা দূর করতে না পারে, তবে এই চাপ আরো তীব্র হবে। ভারতের এই একের পর এক চাপ কি তারেক রহমান সরকারকে কোণঠাসা করতে পারবে, নাকি বাংলাদেশ এই কূটনৈতিক যুদ্ধে নিজের সার্বভৌমত্ব বজায় রেখে নতুন কোনো সমীকরণ তৈরি করবে? আর শেখ হাসিনার এই আত্মবিশ্বাস কি আসলেই মাঠের রাজনীতিতে কোনো পরিবর্তন আনবে?